চাচা হাউ আর ইউ? চাচা ভালো আছি, আপনি কেমন আছেন চাচা? খুব ভালো। তোমাকে দেখলে অনেক স্মৃতি মনে পড়ে এবং সুখ দুঃখ সব নিয়েই আজকে তোমার সঙ্গে আমার বসার আনন্দটাই আলাদা। চাচা প্লিজ, থ্যাংক ইউ। আজকের এই পর্বটি একটু ভিন্ন রকমভাবে সাজানো। দুজন শিল্পী, দুজন অত্যন্ত প্রতিভাবান মানুষ, দুজন ব্যক্তিত্ব। একজন মরহুম আলম খান সাহেব, আরেকজন মরহুম আজম খান। এই দুটি ব্যক্তি অত্যন্ত গভীরভাবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সঙ্গে জড়িত। আলম খান সাহেব, তাকে মেলোডি কিং বলা হয়, আসলেও ওনার ভেতরে যে মধুর বিষয়টা ঘোরাফেরা করে এটি অত্যন্ত আকর্ষণীয়। আর আজম খান নতুন ধারার বাংলাদেশে, নতুন ধারার গানের বাংলাদেশে প্রথম মুকুটটি যার মাথায় ওঠে সেই হলো আজম খান। যুব সমাজকে এমনভাবে নাড়া দিতে পেরেছিল যা আজও সবাই তার নাম শুনেই পুলকিত হয়। আলম খান আমার ওস্তাদ। ফিরোজ শাহের মাধ্যমে আজম খানের বড় ভাই আলম খান, তার সঙ্গে আমি দেখা করার জন্য উদগ্রীব ছিলাম। দেখা হলো, অনেক কিছুই ঘটলো। শুধু পরিশেষে এটাই হলো যে আলম খান রয়ে গেছেন আমার জীবনে আমার গুরু হিসাবে। আজকে ফেরদৌস ওয়াহিদের, শিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মই হতো না যদি আজম খানের বড় ভাই আলম খানের সাথে আমার দেখা না হতো। যেই দুজন মানুষের নাম নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি করছি, তাদের বংশধর, তাদের রক্ত তোমার শিরায় শিরায়। এই দুটি মানুষ, আলম খান সাহেব তোমার পিতা, আজম খান তোমার প্রিয় চাচু। এবং তুমি তাকে যেভাবে এখনো হৃদয়ের মাঝে স্মরণ করে রাখো, যা বাংলাদেশের তার শ্রোতাদেরকে এখনো বছরে বছরে মনে করিয়ে দেয়, এটি কিন্তু অঘোষিতভাবে একটি বিরাট দায়িত্ব তুমি পালন করছো। তোমাকে অনেক অনেক অভিনন্দন। এটি খাম গ্রহণ করলে খুশি হব। উপর টেনে। হ্যাঁ, লেখাটা একটু জানতে চাই। আমার ফেভারিট ওয়ার্ড দুঃখ। দুঃখ, দুঃখ ছুঁয়ে দেখো আমি বৃষ্টি হব, বাহ, বৃষ্টি হয়ে আমি তোমার মন ভেজ। বাহ। এই সঙ্গীত জীবনে যদি এক চিলতে দুঃখ তুমি পেয়ে থাকো, শুনতে পারি। আমার সঙ্গীত জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে রিকগনিশনের বড় অভাব। যারা পেছনে কাজ করে, সঙ্গীত পরিচালক বা গীতিকার, ওনাদের প্রপার রিকগনিশন হয় না। Once an artist became so famous, they forget to tell the name of the particular song's music director or even the lyricist. এটা আপনি কিছু মনে করেন না? সঙ্গীত জগতের একটি মানুষকে, তো এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। তুমি যে অনুভব করো, That's why I have quit music in 2013. এটা আর বলো না, তোমাকে তো থাকতে হবে। তুমি কোন পরিবারের এটাও ভাবতে হবে। দুটি মানুষ, আলম খান সাহেব, আজম খান, দুজনেই সুরের মানুষ। একজন সুর সৃষ্টি করে একদম পুরো বাংলাদেশের চলচ্চিত্রকে ঘিরে, আরেকজন সুর সৃষ্টি করছে তার সুর সৃষ্টির উন্মেষায়। এবং তুমি তো জানো যে দুজনার গানই কতটা জনপ্রিয়। আমরা আজকে তোমার মূল্যায়নটুকু প্রথম শুনবো আজম খান সম্পর্কে। আজম চাচ্চুকে মূল্যায়ন করার মতন যোগ্যতা প্রথমত আমার নাই। আমার মুখে যে আজম খান এই শব্দটাই যে আসে, এটাই বেশি। কারণ উনি বাংলাদেশের রক সঙ্গীতের পথিকৃৎ এবং উনি শুধু একা নন, ওনার অনেকেই আছেন, সবাই মিলেই। তো উনি তো আসলে লেজেন্ড অফ দ্য লেজেন্ডস, যদি সত্য কথা বলি। তো সেই হিসেবে আজম খান চাচ্চু, মানে আজম চাচ্চুকে নিয়ে বলার ব্যক্তি, আজম চাচ্চুকে নিয়ে হয়তো কিছু বলতে পারি, বাট ওনার যে প্রফেশন বা ওনার প্যাশনের জায়গাটা, সেটার মূল্যায়ন বা কোনো কিছু তো চাচা আমি করতে পারি। তোমার বাবার সম্পর্কে, একজন বাংলাদেশের মহাসঙ্গীত পরিচালকের সম্পর্কে এমন কিছু শুনতে চাই যা এখনো অনেক মানুষ শোনেনি। যেমন ধরেন, উনি একটা আপাদমস্তক একটা ভালো মানুষ, এটা হচ্ছে নাম্বার 1। 100%। হ্যাঁ, উনি একটা ফেয়ার মানুষ, ফ্রেশ মানুষ, সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা,
আমাদেরকে ছোটবেলা থেকে, আমরা 2 ভাই 1 বোন, আমার ছোট ভাই আদনান, বোন আনিকাও ইংল্যান্ডে থাকে, আমাদেরকে ছোটবেলা থেকে যেটা শিখিয়েছে যে মানুষকে কমিটমেন্ট করলে কমিটমেন্ট রাখতে হবে, মানুষের সাথে টাকা লেনদেন খুব চিন্তা ভাবনা করে করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, হালাল রুজি করতে হবে, হারাম কিছু করা যাবে না। এটা একজন বাবা হিসেবে শিখিয়েছেন উনি। আর ওনার জীবনে ধরেন উনি এত বড় মাপের সুরকার যে ওনার মৃত্যুর, ধরেন উনি তো 2022 সালের 8ই জুলাই উনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। উনি 2019 সালের দিকে একদিন আমাদের বাসায় এই মোহাম্মদপুরে হাঁটতেছেন, আমি বসা, তা আমাকে বলতেছে যে বুঝলি জীবনে মনের মতো একটা গান করতে পারলাম না। আমি বললাম যে কোন গান? তো বললো যে আতা ভাই একটা গান করছিল, অর্থাৎ উনি খানাতর রহমানের কথা বলছেন, ওনার ভাষায় বলছি। আতা ভাই একটা গান করছিল, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, এরকম একটা গান আমি করতে পারলাম না। তা আমি বললাম তুমি কি বলো, তোমার এত বিখ্যাত বিখ্যাত গান, নীল দরিয়া, হায়রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরালে ঠুস, কিংবা ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, চুমকে চলেছে একা পথে, তোমার তো রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়, তোমার তো বিশাল বিশাল গান। বলে না, তারপরে এরকম একটা গান আমি জীবনে করতে পারলাম না, আমার আসলে লাইফে একটা ভালো গান বানাইতে পারলাম না। মানে এই যে অতৃপ্ততা, এবং উনি কিন্তু খুব আফসোস করে বলতেছে, তো এটা আমার জীবনে একটা বড় একটা শিক্ষা। কারণ আমি কখনোই কোনো বিষয় নিয়ে খুব বেশি তৃপ্ত হই না, কারণ ওনার মতো মানুষ এত বিখ্যাত গান এবং 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে যদি বলে যে এরকম একটা গান বানাইতে পারলাম না, তাহলে তো আমি তো কিছুই করতে পারিনি। যেটা আপনি একটু আগে বলতেছিলেন যে আমার অনেক বিখ্যাত গান অনেকে জানে, তা আমার তো কোনো গানই হয়নি ওনার সাথে যদি আমি কম্পেয়ার করি। আচ্ছা, একটু আমরা চলে যাই, শুরু করি আজম খানের একটি জনপ্রিয় গান দিয়ে। কোনটা গাবো আপনি বলেন। আর যদি আমাকে বলো প্রথম দিকের একটি গান আমি শুনতে চাই, হাইকোর্টের মাঝারে। হাইকোর্টের মাঝারে কত ফকির ঘোরে, কয়জন আসল ফকির। হাইকোর্টের মাঝারে কত ফকির ঘোরে, কয়জন আসল ফকির। এতটুকুই গাই, এতটুকুই গাই। এই গানটি তুমি কি ইতিহাসটা জানো? সেভাবে জানি না। হাইকোর্টের মাঝারে তৎকালীন সময় প্রায় 45-50 বছর আগে আসলে কিছু ফকির বেশে কিছু ফকির তারা ওই গাছটার তলে কিন্তু আড্ডা দিত। এত সুন্দর তখন ছিল না। আমি আজম খানের সাথে অনেকবার, বেশ কয়েকবার গিয়েছি ওখানে। নানান ধরনের গান করতো, সেখান থেকে গানটা পিক করা। এবং তুমি তো জানো কত জনপ্রিয় গানটা হয়েছিল। দেখো তো কিছু মনে পড়ে কিনা? আমার প্রেমের তো বইয়া চলে, প্রেমের বইটা ধইরা যারে নাইয়া যেদিক খুশি বিরিতের পাল। আমি দর্শকদের সাথে একটি বাক্য বিনিময় করতে চাই। এই যে গানটির ধারার মধ্যে যে মেলোডি ছুঁয়ে যাচ্ছে, এটা যদি একবার টেলিভিশন সেটের সামনে যারা অথবা ফোন সেটের সামনে যারা বসে শুনছে যে গানের বাঁকগুলা কিভাবে যাচ্ছে, কতটা হৃদয়ে ধাক্কা দিচ্ছে, তখনই বোঝা যায় আলম খান ইজ রিয়েলি কিং অফ মেলোডি। আমার প্রেমের তোর বইয়া চলে, মনের বইটা ধইরা যারে নাইয়া যেদিক খুশি পিরিতি পাল তুইলা। ও হো হো হো, আমার মন মানুষই বইসায় আছে, প্রেমের বইটা লইরা যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা। সাবিনা, ইয়াসমিন এবং আমি গিয়েছিলাম মহেশখালীর বাঁকে। আজও মহেশখালীর বাঁকে চলচ্চিত্র মানুষজন কিভাবে শোনে এটা বিশ্বাস করা যায় না। Exactly. আর তখনকার যুগে আমার ভাগ্যে জুটেছিল যে আলম ভাই আমাকে দিয়ে গাইয়েছেন। আজম খানের তোমার দৃষ্টিতে, তোমার কাছে কোনটি সবচেয়ে জনপ্রিয় গান? ওনার কোনটা জনপ্রিয়? আমার পছন্দের গান বলতে পারেন। আমার পছন্দের গান হচ্ছে ওনার 80 বলে তুমি আর এলে না। হয়ে যাক, হয়ে যাক। ওইটা আমরা একটু অল্প একটু করি, একটু এফ ম্যানার থেকে করি। আমি একটু স্কেলটা একটু করি, একটু এফ ম্যানার থেকে।
আসি আসি বলে তুমি আর এলে না, আসি আসি বলে তুমি আর এলে না। সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা, আসি আসি বলে তুমি আর এলে না, ডুরারারারারারারা, আর এলে না, ডু, আর এলে না। এই তুমি দেখো আজম খান সেই সময় সুরের কি বিন্যাস করেছিল, এক্স্যাক্টলি। এবং ছন্দের কি উত্থান পতনটা ঘটিয়েছে, চমৎকার। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আজম খান এত বছর পর হারিয়ে যাচ্ছে, না তাকে হারিয়ে ফেলা হচ্ছে, না তার স্মৃতিমন্থনটা ওই তুমি যা করো বছরে সেটি ছাড়া আর কিছু হচ্ছে? উনি তো সবার হৃদয়ে আছেন, হয়তো আরও বেশি হওয়া দরকার ছিল, আর একটু স্মৃতির মন্থন বেশি হওয়া প্রয়োজন আমি মনে করি। এটা সরকারিভাবে হতে পারে, বেসরকারিভাবে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে। সরকার তো তোমার আজম খানকে সম্মানে ভূষিত করেছে অলরেডি 21 পদক এবং আর কি স্বাধীনতা পদক। করবে? বাকিটা তো আমরা করবো। বাকিটা আমরা তো করি না, কেন? আমাদের তো চরিত্র এরকম। এই আসল কথা। তুমি আমাদের তো কাজের বেলায় কাজই, কাজ ফুরেলে বাজি। যেমন আজকে আমরা আমাদের তো আব্দুল আলিম সাহেবকে ভুলতে বসেছি, আমরা অনেককেই ভুলতে বসছি। আমরা পুরনো বা যারা আসলে সত্যিকার যারা সুর স্রষ্টা বা গীতিকার বা সুরকার বা শিল্পী, ওনাদেরকে আমাদের প্রপার মূল্যায়ন করতে পারি না বলে আমাদের সঙ্গীত আস্তে 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 ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজম খান কি ছিলেন, কত বড় ছিলেন, কেমন ছিলেন সবাই জানে, কিন্তু কোথায় আজম খানকে আজকে হারাতে বসছে, নাকি আমরা তাকে হারাতে চাই? আসলে কি আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাই জানি না। আমরা প্রেজেন্ট টাইমটাকে নিয়ে খুব এনজয় করি, আমাদের ফিউচার প্ল্যানিংও খুব একটা ভালো না। আমাদের যারা দিয়ে গেল তাদের কোনো দাম নেই। তো পাস্টই, ফিউচার প্ল্যানিংও তো আমাদের মধ্যে সুন্দরভাবে নাই। তো যে কারণে হয় কি, এইটা এইভাবেই চলে। ধরেন বিভিন্ন চ্যানেল আছেন, তো চ্যানেলের একটা ব্যাপার আছে, চ্যানেলের সেটে বসে আছি বলে বলবো না, চ্যানেলাই কিন্তু প্রতি বছরই কিন্তু প্রতিদিনই তাদের একটা আলাদা একটা হোমওয়ার্ক আছে, একটা লিস্টিংস আছে, যে তারা কিন্তু এটা মেনটেন করে, যারা চলে গেছে তাদের জনপ্রিয় যারা চলে গেছে। এক্স্যাক্টলি, আমি শুধু চ্যানেলেই না, আরও কয়েকটা চ্যানেলও করে। কিন্তু এই জিনিসগুলো আরও বড়োভাবে করা দরকার। এটার জন্য দরকার কি চাচা জানেন, একটা ভালো একটা প্রপার একটা মিউজিকের চ্যানেল দরকার বাংলাদেশে, উইথ প্রপার ম্যানেজমেন্ট। সেখানে একটা ক্যালেন্ডার হবে 365 ডেজে, ইভেন কার ম্যারেজ অ্যানিভার্সারি আছে কার বার্থডে আছে কার ডেথ অ্যানিভার্সারি আছে, সমস্ত ক্যালেন্ডার করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট টোটাল জিনিসটা আর্কাইভিং করবে, এটা লেখা থাকবে। আপনার ধরেন আজকে একজন নাম করা শিল্পী এই মুহূর্তে গান গাচ্ছে, তার ম্যারেজ অ্যানিভার্সারির দিনে তার বাসায় ক্যামেরা চলে যাবে, কিংবা তাকে চ্যানেলে আনতে হবে, তার বার্থডেটা সেলিব্রেশন করবে। এখন তো আপনার ভাইরাল হওয়ার যুগ, বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্টটা ক্রিয়েট হবে কিভাবে, কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হবে টোটাল প্রপার একটা মিউজিক উইং। আমি যদি উল্টোটাও বলতে চাই, কিছু মনে করবে না? আমি কি মনে করি, অনেক সময় দেখা যায় কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, আমরাই তো হেল্প করি না। এটা কি একেবারে মিথ্যা? এটাও কিছুটা সত্য আছে, আমাদেরও কিছুটা অনেকের গাফলতি আছে, যে না আমরা ইন্টারভিউ দিব না, আমরা আসবো না। কিন্তু ওইটা তো ওইভাবে তাকে বুঝাইতে হবে, তারও বুঝতে হবে, এটা ভাইস ভার্সা। ধরেন এটা 50-50 থাকবে, তো অ্যাটলিস্ট 50% ধরেন চ্যানেল আগাইলো, 50% ধরেন আর্টিস্ট কোঅপারেট করলো, তাহলে কিন্তু একটা জায়গায় কিন্তু আসবে। আমি জানি তুমি আলম খান সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলে। হ্যাঁ, কাজ করেছি ওনার সাথে 2 বছর। তো বাবার সাথে কাজ করা কিন্তু বিশাল একটি ব্যাপার। সাধারণত বাবারা সুযোগ দিতে অনেক সময় অনেক কিছু চায় না, ধমকাতে পারে না সময় মতো, তাদের প্রতি একটা মায়া মমতা কাজ করে, কিন্তু উনি তো একেবারেই ভিন্ন। উনি ভিন্ন মানুষ, আমি স্টুডিও থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি জানি। এখন আমি চাচ্ছি তুমি দর্শকদের সাথে একটু শেয়ার করো এই আলম খান সাহেব সম্পর্কে। উনি আসলে সুরের মানুষ হিসেবে কেমন? খুবই পারফেকশনিস্ট, দর্শকদের খুবই পারফেকশনিস্ট। একদম মানে পারফেক্ট না হওয়া পর্যন্ত উনি কোনো কিছু অ্যালাউ করবে না। ওনার মিউজিশিয়ানস হতে গেলে ধরেন একদম প্রপারলি শিখে আসতে হবে। উনি বিষয়টা এরকম না যে উনি মিউজিশিয়ান তৈরি করে নেবে, উনি মিউজিশিয়ান তৈরি হয়ে ওনার কাছে আসতে হবে। সিঙ্গারকে উনি তৈরি করছেন, উনি অনেক সিঙ্গার তৈরি করছেন, কিন্তু মিউজিশিয়ানস ওনার কাছে রেডি হয়ে আসতে হবে। উনি মিউজিশিয়ান রেডি হয়ে আসলে তারপরে উনিও মিউজিশিয়ানসের পিস বলেন, মানে কিবোর্ডিস্ট হোক, গিটারিস্ট হোক, বা রিদম প্রোগ্রামার হোক, ঢোল তবলা বাঁশি, ওটা রেডি হয়ে আসতে হবে। এবং খুব পারফেকশনিস্ট, খুব খুঁতখুঁতা লোক ছিলেন।
একদম 100% পারফেক্ট না হলে হবে না। এবং আমি তো যতদূর টাইমলি জানি যে স্টুডিওতে আসবে, ঠান্ডা মেজাজের, খুব টাইমলি স্টুডিওতে আসবে, কোনো মানে কাজের বাইরে কোনো আলোচনা নাই, কাজ নিয়ে মূল আলোচনা এবং গান নিয়ে পুরো আলোচনা। এবং উনি সমস্ত কিছু ওনার ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর বা প্রডিউসারের সাথে ওনার বাসাতেই ফাইনাল করে দিতে হবে। মানে বাসাতে যখন উনি গানটা শুরু করতেন তখনই কম্পোজিশন লাইনে উনি শোনাতেন যে আমি কিন্তু এখানে একটা অ্যাকর্ডিয়ন পিস দেবো, এখানে কিন্তু একটা ফ্লুট হবে, এরপর একটা সেতার দিয়ে গানটা ধরাই দিবে, এটা কিন্তু এরকম হবে, এখানে কিন্তু পিজাকাটো পিস হবে, এখানে কিন্তু মারিম্বা পিস হবে, হোয়াটএভার, ওইটা ফাইনাল। বাসা থেকেই ফাইনাল বলে যান। স্টুডিও থেকে কোনো মিউজিক্যাল কারেকশন উনি করবে না। স্টুডিওতে উনি যাবে, মিউজিকটা পুরো রেডি করবে, ভয়েসটা নেবে, মিক্স মাস্টার করে বাসায় চলে আসবে, দ্যাটস ইট। এছাড়া কিছু না, একদম প্রেসাইজ মানুষ উনি। দর্শকবৃন্দ, আপনারা তার ছেলের মুখে অনেক কিছু শুনছেন এবং আমরা অনেক কিছু জানছি। আমি দেখেছি, আমি তার হাতেই তৈরি একজন মানুষ, একজন শিল্পী। এখানে এই যে বর্ণনাগুলো আপনাদের দেওয়া হলো, শোনানো হলো, দুটি কারণ। যারা আলম খান সম্পর্কে জানতে চান, উৎসুক যারা অনেক, তাদের অবশ্যই জানা উচিত। অনেক সময় জানতে পারে না, অনেক সময় খুঁটিনাটি ব্যাপারগুলো উঠে আসে না। আমারও খুব ভালো লাগছে এগুলো আপনাদের কাছে যাচ্ছে। এখান থেকে কেউ যদি মনে করেন সুরকারের দিকে ধাবিত হবেন, সুরকার হতে চান, অনেক টিপস আপনারা নিতে পারেন। উনি তো খুব ডিভোটেড একজন মিউজিশিয়ান। আমি যতদিন তাকে আমি তো জীবিত অবস্থায় পেয়েছি প্রায় 40-এর ওপর। ফ্যান্টাস্টিক ওনার যে চিন্তা ভাবনাগুলো, উনি আমাকে খুবই আদর। হি ওয়াজ সো মডার্ন। উনি আপনাকে পছন্দ করার কারণটা হচ্ছে কিন্তু আরেকটা, যেহেতু উনি মডার্ন এবং উনি এহেড অফ টাইম ছিলেন। যেমন সাপের সিনেমা, তাই না? একটু এ ম্যানারটা ধরেন প্লিজ। সাপের সিনেমা, ওইখানে এখন উনি নাগ পূর্ণিমা, এ ম্যানার, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না, তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু। এই ধরনের ফিল্মের গান হবে সাপের সিনেমা, নাগ পূর্ণিমা। একেবারে হি ওয়াজ সো মডার্ন, দ্যাটস ওয়াই হি ওয়াজ ahead of time, দ্যাটস ওয়াই হি লাইকড ইউ। ওই জন্য উনি আপনাকে পছন্দ করছে, বিকজ আপনি মডার্ন মিউজিকের সাথে ছিলেন। এবং উনি আপনাকে দিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করেছে যে আপনাকে দিয়ে যে আমার প্রেমের তরি বইয়া 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 চলে, একটা ফোক গান দেখি তো কেমন হয়। আবার আপনাকে দিয়ে আসামি হাজিরেরও গান গাইছে, আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া, কিছু ভালোবাসা, এই জীবন হয়ে থাকে না, আমার পৃথিবী তুমি। তো এই গানও গাওয়াইছে আপনাকে দিয়ে, আবার ওটা গাওয়াইছে। ভার্সেটাইল তো অনেক। আজম খান, তার গান, তার সুর, তার লেখা চমৎকার চমৎকার। ওর আমার কণ্ঠে ওর প্রিয় গান কি ছিল জানো? বলেন। এটা আমি আজমকে ডেডিকেট করে গাচ্ছি। গান। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয়। আগে যদি জানিতাম, গাও, তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না রে। ও মন রে, কিসের তরে গেলি আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। গানটি লাকি আকান্ত আমাকে দিয়ে গাওয়ালো 1977-এ। 2 বছর, এক দেড় বছর তো ওর পিছিয়ে লেগেছিলাম। গানটি যখন হয়, প্রথমের দিক দিয়ে আজমের খুব প্রিয় গান হয়ে যায়। আমাকে প্রায় বলতো, আমরা কিন্তু রিক্সায় ঘুরতাম, জি, তো প্রায় বলতো, এই দেখ লাকি আকান্ত কিন্তু একটা জব্বর জিনিস, গানটা বানাইছে, এরকম একটা গান যদি আমি বানাইতে পারতাম। তারপরে খুব হাসতো আর বলতো, জানোস ওই গানটা আমার খুব মজা লাগে, কি জানোস, ধরো, মামুনিয়া 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 মামুনিয়া
একদিন এসেছি শিশু হয়ে, চলে যাব একদিন শিশুর মতো করে। আপনার এই 2টা কারণও কিন্তু আরো 50-100 বছর থাকবে ইনশাআল্লাহ। আজম খানকে এবং আলম খানকে এমনি এমনি তো স্মরণ হবে না, সবাইকে মনে করতে হবে। যারা আপনারা গান শোনেন তারা আপনাদের জায়গায় একদম পারফেক্ট, যারা গান শোনায়, শোনাবার ব্যবস্থা করে, তাদের আরও সচেতন হতে হবে। আমাদের এমন কিছু করা উচিত যেন গানগুলি তাদের কানে তো আছেই, জীবন্ত করে তুলতে সবাই যেন গাইতে পারে। আলম খান, আজম খান, আজকে আরমান খানকে ধন্যবাদ, অনেক কিছু জানলাম। এবং ওই 2টি কিংবদন্তি যারা চলে গেছেন তাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা। আবার দেখা